মহালয়া, মহালয়া কথাটাই তো আমাদের বাঙালিদের কাছে, মহালয়া দিনটি আমাদের বাঙালিদের কাছে ভীষণভাবে খুব আবেগের। আমরা এপার বাংলা হই ওপার বাংলা হই, আমাদের বাঙালিদের কাছে এই দিনটি ভীষণই আনন্দের। নমস্কার, আমি খুলনা বাংলাদেশ থেকে। আমার বাড়ি ছিল শান্তিগাছি গ্রামের দত্ত নদীর কূলে, সাজিলিয়া দ্বীপ। ওটা সুন্দরবনের একটা প্রান্তিক ভূমি, একেবারে প্রান্তিক আবাদ। তো সেখানেই শৈশব এবং যৌবনের প্রারম্ভ পর্যন্ত কেটেছে। মন্দিরের বারান্দা থেকে দেখা যেত একদম রূপসা নদীর ঢেউ, একদম রূপসা নদী, সব কিছু মিলিয়ে নদীর পাশে কাশফুল, এক অন্যরকম অনুভূতি আসলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমার হাতে এটা একটা কাশফুল। এখন শরৎকাল, কাশফুল বলতে আমরা আর কি কি বুঝি শরৎকাল ছাড়া সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের কাশফুলের স্মৃতিটা বোধহয় সকলের একই রকম। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবের সূচনাই হয় মহালয়া থেকে। মহালয়া বা মহিষাসুরমর্দিনীকে কেন্দ্র করে এরকম নানান স্মৃতি সমৃদ্ধ আমাদের এই বিশেষ পর্বটি আপনাদের জন্য নিবেদন করা হলো। যে স্মৃতিচারণা করেছেন আমাদের ইতিহাস কথা চ্যানেলের শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী। আমাদের সকলেরই মহালয়া বা মহিষাসুরমর্দিনীকে কেন্দ্র করে এরকম নানান স্মৃতিকথা অবশ্যই আছে, এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরও যদি এই ধরনের কোনো স্মৃতিকথা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে আসুন দেখে নিই মহালয়া বা মহিষাসুরমর্দিনীর নানান সুখস্মৃতি সমৃদ্ধ আমাদের এই বিশেষ পর্বটি, মহালয়ার সেকাল ও একাল। এখন আমরা আকাশের দিকে তাকাতে পারতাম খুব পরিষ্কারভাবে। ওই যে ম্যানগ্রোভ গাছগুলোর মাথার উপর দিয়ে আকাশ, সেই আকাশের বিচিত্র মেঘ এই শরৎকালে কখনো সাদা, বিকালে লাল, কখনো হলুদ, কখনো কমলা, অদ্ভুত। আর সেই রঙের ছায়া পড়ত নদীর মধ্যে, সে একটা অপূর্ব অনুভূতি। সেই শরৎকালের কথা, সেই শারদোৎসব বা মহালয়া উৎসব, মহালয়ার অনুষ্ঠান শুরুর যে দিনের অনুভূতির কথা খুব মনে পড়ে, এখন খুব মনে পড়ে। সঙ্গে একটা শব্দ ওতপ্রোতভাবে জড়িত, আমরা সকলেই সেই শব্দের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে মহালয়া। মহালয়া মানেই দেবী পক্ষ এসে গেল, মহালয়া মানে মহিষাসুরমর্দিনী, মহালয়া মানে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডিকা। আমাদের দুর্গাপূজার শুরুটা হতো মহালয়ার থেকে। আমাদের খুব ছোটবেলায় এত উন্নত আধুনিক প্রযুক্তি, ফোন, মোবাইল, টিভি, ইন্টারনেট এগুলো তো ছিল না। আমরা পুজো আসার যে অনুভূতি সেগুলো পেতাম বিভিন্ন রকমের প্রাকৃতিক সিগন্যাল থেকে। যেমন ধরুন এই শরৎকালের আবহাওয়া, শরৎকালের পেঁজা তুলোর মতন শুভ্র আকাশ, মন্দ মন্দ বাতাস বইছে, রৌদ্রোজ্জ্বল দিন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক ফুল, যেমন আমরা কাশফুল দেখেছি সেরকম কাশফুল ফুটেছে। আর তার সঙ্গে একটা জিনিস না হলেই নয়, তা হলো মহালয়া। মহালয়া বলতেই প্রথমেই মনে পড়ে আমাদের বাড়ি কলকাতা আমার স্ট্রিটে। ওখানে কাশফুল আর শিউলি ফুল এসব দেখা যেত না, কিন্তু সূর্যের আলো তখন এত সুন্দর লাগতো, পুজো পুজো রোদ্দুর, আর শরতের আকাশে সাদা সাদা মেঘ ভেসে যেত, এইগুলো দেখে আমাদের মন ভরে যেত। ছোটবেলাতে জানতাম না ব্যাপারটা কি, জানতাম পুজো আসছে পুজো আসছে, সত্যি আকাশ খুব নীল হয়ে যেত, সাদা সাদা মেঘ ঘুরে বেড়াতো। কাশফুল কলকাতা শহরে আমরা দেখতাম না ঠিকই, কিন্তু হট করে যেন কিরকম একটা প্রকৃতিতে পরিবর্তন। প্রকৃতির যে পরিবর্তন সেটা বিশেষভাবে সেই দিন যেন একটা অনুভূত হয় আমাদের সবাইয়ের কাছে। প্রকৃতির পরিবর্তন কিভাবে একটা উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে সেটা বেশি করে বোঝা যায় এই মহালয়ার ভোরে।
দুর্গাপূজার শুরুটা মানে আমরা বুঝতে পারতাম কিভাবে। আমার মা ওই আমাদের পাড়াতে তো একটি মাত্র টিউবওয়েল, সেই টিউবওয়েলে মানে মানে গভীর নলকূপ আর কি, যেখানকার জল আমরা সমস্ত পাড়া সমস্ত গ্রাম জুড়ে খেতাম। তো একটি গ্রামের টিউবওয়েলে সবাই জল নিতে আসতো, সব গ্রামের মেয়েরা। তো সেখানেই খবর পাওয়া যেত কখন প্রতিমার গায়ে মাটি দিচ্ছে, কখন মহালয়া পড়ছে, এইভাবেই আমরা সংবাদ পেতাম সব। তো মা শুনে আসতো, মা শুনে এলো যে আজকে দুর্গার গায়ে মাটি দিয়েছে। যেদিন দুর্গার গায়ে মাটি দেবে সেদিনে কিন্তু বাড়িতে মাছ উঠবে না, এবং সেই দিন থেকে আমাদের একটা ওই খবরটা পাওয়ার পর থেকে একটা আনন্দ শুরু হয়ে যাবে, দুর্গার গায়ে মাটি পড়েছে। আর তখন আমাদের পাড়ায় পুজো যেটা হতো, পুজো পাড়ায় কয়েকটা বাড়িতে পুজো হতো, আমরা প্রতিদিন বেরোনোর সময় দেখতাম সেই মূর্তি তৈরি কতটা হলো, আবার স্কুল থেকে ফেরার পথেও আমি দেখতাম তার মূর্তি কতটা হলো। এই যে একটা কন্টিনিউয়াস আকর্ষণ, তার সঙ্গে মহালয়ার একটা সম্পর্ক, এই একটা আলাদা আনন্দ, এটাকে আমি মানে ঠিক প্রকাশ করতে পারবো না, কিন্তু আলাদা একটা আনন্দ ঠিক পেতাম এবং এটা উপভোগ করতাম আনন্দ। এবং মাটি দেওয়া মানে কি, ওই যে খড়ের যে দুর্গার ভুর তার গায়ে মাটি ন্যাপা হয়েছে, সেটাকে মাটি দেওয়া বলে। এটা ধরুন দিন 20 আগে, দিন 15-20 আগে স্কুল ফেরত এই খবর পাওয়ার পরে আমরা স্কুল ফেরত অবশ্যই হাটখোলাতে, অর্থাৎ যেখানে পূজা হচ্ছে সেখানে আমাদের যেতেই হতো, কেন মাটি পড়েছে দেখবো না এটা হয় না। গিয়ে দেখতাম অবশ্য হ্যাঁ মাটি হয়ে গেছে, কিন্তু মুন্ডু লাগানো হয়নি, দুর্গার একটা চলছে, কাজ চলছে, খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে আসতাম, এই হতো। এখন মাটি পড়া দুর্গার গায়ে মাটি দেওয়াটা আমাদের একটা গ্রামীণ একটা সারা পড়ে যেত শারদোৎসবের আর কি। তারপর একদিন স্কুলের ডায়েরিতে লেখা হতো মহালয়ার অমুক তারিখ থেকে সেই ভাইফোঁটার পরের দিন অব্দি স্কুলের ছুটি। আমাদের ছোটবেলা তখন তাড়াতাড়ি স্কুলের ছুটি পড়তো এবং লম্বা ছুটি থাকতো। আমরা শান্তিনিকেতনে মানুষ হয়েছি। শান্তিনিকেতনে কিন্তু মহালয়ার আকর্ষণ আমাদের কাছে একটু অন্যরকম ছিল। মহালয়া আসছে মানে পুজো আসছে, এই অনুভূতিটা আমাদের কতটা ছিল না। তার কারণ শান্তিনিকেতনে মূর্তি পুজোর তো প্রচলন নেই। মহালয়া এটা আমাদের সংস্কৃতির সাথে যেমন একটা লিজেন্ডারি হয়ে গেছে, হ্যাঁ, ঠিক একইভাবে এই মহালয়া প্রতিটি বাঙালির হৃদয়ে আগমনীর বার্তা নিয়ে আসে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দেবীর আরাধনা। সুতরাং যখন রেডিওতে ভোরবেলায় আগে থেকে প্রচার শুরু হলো যে আগামীকাল মহালয়া হবে, তো সেই মহালয়া যেমন হবেই, যেমন একটা ব্যাপার মানুষের মনে যেমন একটা অদ্ভুত আবেদন তারা শুনবে, ঠিক একইভাবে যিনি প্রডিউসার সে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তিনি এটাকে কিভাবে প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে দেবেন তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী। তখন তো আর এত রেডিও ছিল না, কিছু মানুষের কাছে রেডিও ছিল, একটা বড় রেডিও। সেই রেডিওটা কিন্তু আমাদের ঘরে নয়, এই অনুষ্ঠান শোনার জন্য আমাদের একটি ব্যবসায়ী ছিলেন। আমাদের একটি বড় কাঠের রেডিও ছিল, অনেকটা বড়। আমার বাবা শিক্ষকতা করতেন, ওই পাড়াতে একটি রেডিও, প্রায় 45 ঘর মানুষ, তার মধ্যে একটি রেডিও। পরে পরে অনেক এসেছিল, কিন্তু আমি যে সময়টার কথা বলছি সেটা ধরুন 1978, 79, আমার 2, 3, 4, 5 পড়ি এরকম সময় থেকে, 77, 78, 79 সাল এরকম সময়ের কথা বলছি, তো বা 80 সালের কথা। তখন পাড়াতে ওই একটি রেডিও ছিল। তখনকার দিনে আমাদের বাড়িতে একটা ভালো রেডিও ছিল, কিন্তু রেডিওটা ঠিকমতো চলছে কি না, মানে সেই দিন যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তার ব্যবস্থা করা, ব্যাটারি আছে কি না, তার সব কিছু ঠিকঠাক আছে কি না, যাতে পরের দিন ভোরবেলায় উঠে আমাদের কোনো প্রবলেম না হয়, অসুবিধা না হয়, সেই জন্য আমরা খুব সজাগ থাকতাম। প্রত্যেকবার কিছু কিছু প্রবলেম, নয় ব্যাটারি কম,
চলছে না। আর কোনো বার তো রেডিও খুঁজেই পাওয়া যাচ্ছে না, আগের দিন রাতেই রেডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পাওয়া গেল, এরকম হয়েছে যে রেডিও খুঁজে পেয়ে মহালয়া চলতে চলতে আবার খারাপে বন্ধ হয়ে গেছে। এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। মহালয়ার প্রথমেই যেটা বলতে হয়, যেটা করতাম সবাই মিলে, ভাই বোনেরা মিলে, সেটা হচ্ছে রেডিও চেকিং। আমরা সবার প্রথমেই রেডিওটা চেক করতাম যে রেডিওটা ঠিক আছে কিনা, বা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, শুনতে পাবো কিনা সকালবেলাতে মহালয়া। একটা জিনিস দেখতাম যে মহালয়ার আগের দিন রীতিমতো সারা পড়ে যেত। সেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে তো, রেডিওতে যে শুনবো রেডিওর ব্যাটারি আছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে। মহালয়ার আগের দিন আমরা খুব ব্যস্ত, রেডিওটাকে ঠিক করে কিভাবে রাখা যায় যাতে না কোনো ডিস্টার্ব হয়। হ্যাঁ, অন্যান্য বাড়ির মতো আমাদের বাড়িতেও রয়েছে যে মহিষাসুরমর্দিনীর আগের দিন অর্থাৎ মহালয়ার আগের দিন দেখে নেওয়া বড় রেডিও সেটটি ঠিক আছে কিনা। মহালয়া যেদিন হবে সেদিনে মানে তার আগের দিন বিকালে আমাদের হাটে যেতে হতো এবং নতুন ব্যাটারি কিনে আনতে হতো। তখনকার দিনে ব্যাটারির দাম খুব কম ছিল। সকালে 10 টাকা নিয়ে গেলে 6টা ব্যাটারি কিনেও প্রথম দিকে 2-1 টাকা ফিরতো। আর স্কুল জীবনের শেষের দিকে দেখেছি 10 টাকার পর আর 2-1 টাকা দিতে হতো 6টা ব্যাটারি কিনতে। হ্যাঁ, কিন্তু সেগুলো ছিল সে বড় বড় ব্যাটারি। আমার আর ভাইয়ের দুজনেরই খুব বড় বুদ্ধি ছিল। আমরা রেডিও থেকে ব্যাটারি খুলে ওখানকার টুনি বাল্ব লাগিয়ে সেখানকার টুনি বাল্ব লাগিয়ে বিভিন্ন সব বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতাম। বাবা জানতেন, তো বাবা সেদিনকে এসে চেক করে রাখতেন ব্যাটারির স্ট্রেংথ কী রয়েছে। এভারেডি ব্যাটারি পুরোটা 4টে ব্যাটারি লাগতো, সেটা কিনে হাটে থেকে কিনে এনে আমরা বাড়িতে রেখে দিতাম। তারপর একেবারে রেডিওটা ঝাড়া পরিষ্কার করে তাতে ব্যাটারি লাগিয়ে নতুন, সারা রাত আর চালানো হবে না, ভোরবেলা চালানো হবে নতুন ব্যাটারিতে, একেবারে খুব যেন সাউন্ড হয়। মহালয়া আমাদের অনেক কিছু মনে করে দেয়, পুরনো স্মৃতি, আমাদের সেই ছোটবেলাকার কথা। ছোটবেলার মহালয়া তো ছোটবেলার মতোই, শৈশবের মতোই ভীষণই রঙিন। বাড়িতে এসে তো বই খাতার সঙ্গে সম্পর্ক নেই, মা তাড়াতাড়ি খাইয়ে দেবেন সেই রাত্রে, পরের দিন ভোরবেলা মহালয়া শুনতে হবে। আর মার জন্য যে কাজ সেটা হলো কফির সরঞ্জামটা প্রস্তুত করে রাখা হাতের কাছে। কি না আমরা ভোরবেলায় উঠে কফি খেতে খেতে মহিষাসুরমর্দিনী পাঠ শুনব। একে তো ছোটবেলায় ছোটদের জন্য অত চা কফির ব্যাপারটা ছিল না, তার সঙ্গে গেরস্ত বাড়িতে কথায় কথা কফি হতো না। তো ওই একটা স্পেশাল দিন ছিল যেদিনকে ভোরবেলায় বাবা মার তত্ত্বাবধানে রেডিওতে মহিষাসুরমর্দিনী পাঠ শুনতে শুনতে কফি খাওয়া। ছোটবেলায় মহালয়া শোনার আকর্ষণটা এতই ছিল যে ভোরবেলা ঘুম থেকে তো ওঠা গেল অ্যালার্ম বাজিয়ে, সেটা মহালয়া শুরু হওয়ার 8 ঘন্টা আগেই উঠে পড়তাম। উঠে নিজেই ঘুম কাটানোর জন্য নিজেই চলে যেতাম চা করতে। হ্যাঁ, সঙ্গে ভালো ক্রিম বিস্কুট এনে রাখা হতো আগের দিন থেকে, আর ভালো একটু সন্দেশ। কারণ সকালবেলায় ঘুম ভেঙে তুলে ঘুম থেকে উঠে মহালয়া শোনা হবে, একটা ভালো কিছু তো খেতে হবে। হ্যাঁ, নিজেই ভালো করে চা করতাম, ক্রিম বিস্কুট দিয়ে সন্দেশ দিয়ে খাওয়া হতো। একটা অদ্ভুত অনুভূতি এই মহালয়ার উৎসবের মধ্যে দিয়ে। মহালয়ার উৎসবই বলবো, কেননা ওটা রেডিওতে মহালয়া শোনাটা আমাদের একটা উৎসবের মতোই ছিল। মহালয়া ছোট থেকে মহালয়া শোনাটার থেকে বেশি দেখেছি আমি ভিডিও, কিন্তু আমার মনে আছে যে যতবার শুনেছি রেডিওতেই শুনেছি। মহালয়া কবে থেকে শুনছি এটা বলতে পারবো না, আমার মনে হয় জ্ঞান হওয়া থেকেই এটা শুনে আসছি। কেননা আমাদের পরিবারের সবাই মহালয়া শুনতো, সুতরাং ছোটবেলা থেকে আমিও শুনে আসছি।
সারা বছর যতই আমরা মোবাইল ফোনে গান শুনি, রেডিও শুনি, কিন্তু মহিষাসুরমর্দিনী সকলে মিলে ভোরবেলায় উঠে বাড়ির বাইরের ঘরে বড় রেডিও সেটের সামনে বসে না শুনলে যেন ঠিক পুজো এসে পৌঁছায় না বলেই মনে হয়। ভোরবেলা হলে আমরা জানি সকলেই পাড়ার থেকে চলে আসবে এবং বাড়ির চারিদিকে বসে পড়বে, বারান্দাতে বসবে, সবাই মহালয়া শোনার জন্যে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া না শুনলে তাদের ঠিক যে মহালয়ার যে অনুভূতি, শারদোৎসবের বলুন আর দুর্গাপূজার যে অনুভূতি, সেটা তাদের আসে না। বড় বুড়ি, বয়স্ক, তরুণ, সবাই, তরুণদের থেকে বয়স্করাই বেশি আসতেন। নদীর রাস্তার উপরেও মানুষ বসতেন। সবচেয়ে বড় ছিল যে 4টে সময় শুরু হয়, মানে আমাদের আগে উঠতে হবে। আমার ছোটবেলার একটা অভ্যেস ছিল, সেটা স্কুল লাইফটা পুরো ছিল, এখন নেই। এখন সেটা হচ্ছে আমি সকালবেলা উঠে আমি 5টায় উঠতাম, বাবা আমাকে তুলে দিত, আর উঠে পায়রাকে গম খাইয়ে আমি ফার্স্ট যেটা করতাম হচ্ছে দাঁত মেজে রেয়াজ করতে বসতাম তবলা ভাই। তো আমার সকালবেলা 1.5 ঘন্টা রেয়াজ বাধা ধরা। তো আমার কখনো ছোটোবেলায় ওই জন্য মহালয়া মিস করে যাওয়ার অসুবিধাটা হতো না। আমি বরাবর মহালয়া টাইমে উঠতাম, কোনোদিন ভোরবেলা মিস হয়নি, ওটা হয়নি। বিশেষ করে যেটা হতো যে আমরা ঘুমাতে পারতাম না রাতে, ভাই বোনেরা, যে সকালবেলাতে মহালয়া আছে, সকালবেলাতে না ভোরবেলাতে, যে আমরা শুনতে পাবো কি না, উঠতে পারবো কি না ঘুম থেকে, আমরা ঘুমাতে পারতাম না দুশ্চিন্তায়। তো এমন অনেক মহালয়া হয়েছে যে আমরা ঘুমাইনি রাতে। দাদু আমাকে সেই ডেকে নিতেন ভোরবেলায় ভাই বলে। মহালয়ার দিন রাত্রি 3টে থেকে বাবা ডাকে সবাইকে, আমাদের সব ভাই বোনকে। সকালে বাবা যেমন সকলকে আমাদের নাম ধরে ধরে ডেকে দিত, 4টে বাজে মহালয়া এবার আরম্ভ হয়ে যাবে, তোরা উঠে পড় উঠে পড়। সকালবেলা উঠে আমি ডাকতাম বাড়ি সবাই, মানে বাবা উঠে যেত আমি উঠে যেতাম, দাদাকে ডাকা, মাকে ডাকা। আর আমি যেহেতু একদম নিউক্লিয়ার ফ্যামিলিতে বড়, আমার জয়েন্ট ফ্যামিলি নয়, তাই আমি ওই দাদু ঠাকুমাদের সাথে মহালয়া ডাকাটা অতটা পাইনি। তাও আমার মামার বাড়ি কাছে, সেই সুবাদে আমি অনেকবার এরকম হয়েছে কোনো কোনো বছর মহালয়ার আগের দিন মামা বাড়িতে থেকেছি ইচ্ছা করে। তো সেখানে বড় মামা, ছোট মামা, বড় মামার মেয়ে ছেলে, মানে যারা আমার বোন ভাই, তাদের সাথে থেকেছি। এরকম 1-2বার হয়েছে, দাদু দিদা। তো নিজের বাড়িতে বাবা মা আর দাদা, আমরা সবাই মিলে বসি মহালয়া রেডিওর সামনে। সেই কারণে আমরাও সেইভাবে প্রস্তুত হয়ে সবাই বসতাম একটা রেডিওকে ঘিরে সকলে মিলে। তো একসঙ্গে বসে দাদু, আমি, মা, তো বাবা, এরকম সবাই মিলে বসে একসাথে যে মহালয়াটা শুনতাম, এটা একটা আলাদা মানে আনন্দ, একটা ফিল করতাম, নতুন করে ফিল। মহালয়ার ভোরের ঘুম ভাঙা নিয়ে নানান অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। দুর্গোৎসবের বার্তা বহন করে নিয়ে এসে এই অভিজ্ঞতাগুলো যেন বছরের অন্যান্য দিনের ভোরগুলোর তুলনায় মহালয়ার ভোরকে করে তুলেছে একেবারে আলাদা ও স্বতন্ত্র। সকালবেলায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে 4টের সময় আমার মনে পড়ে অ্যালার্ম দেওয়া থাকতো, আমরা সবাই মিলে উঠে পড়তাম। ভাই বোনেরা, আমরা 4 ভাই বোন, আমরা সবাই উঠে পড়তাম। মা, বাবা ডাকতে, এই মোনা ওঠ ওঠ, মহালয়া শুরু হয়ে গেছে। এবার তাহলে অ্যালার্ম দেওয়া, প্রত্যেকের ঘড়িতে অ্যালার্ম দেওয়া হতো, যাতে একজন যদি একজনের ঘড়িতে যদি না বাজে অন্যজনের ঘড়িতে বাজবে। তো আমরা ভোরবেলা সাড়া পেয়ে যেতাম। 4টে, 4:30তেই আমরা দেখতাম যে বাইরে লোকজনের আওয়াজ পাচ্ছি, উঠে পড়তাম, আর শোয়া যায় না। আমার দাদারা কয়েকজন ঘুমিয়ে থাকতো, উঠতো না, বোনও ঘুমিয়ে থাকতো, কিন্তু আমার মনে আছে বেশ, আমরা 2-3 মানে বন্ধু বান্ধব সবাই উঠে পড়তাম এবং রাস্তায় গিয়ে বসতাম, দূর থেকে শুনবো, সকলের সাথে বসে শুনবো। রেডিও চালিয়ে দেওয়া হতো, মহালয়া স্তোত্র পাঠ শুরু। আমরা সবাই চোখে উঠে চোখ ডলতে ডলতে গিয়ে রেডিওর সামনে বসে পড়তাম, হাত জোড় করে পুজো করার মতো। সেদিন ভোরবেলাতে একটা ঘুমের আচ্ছন্নতার মধ্যে থেকে একটা মন্দ্র মধুর পাঠ ভেসে আসতো, আর তাতে করে আস্তে আস্তে সকালে সূর্য ওঠার মতো করে আমাদের চোখ খুলে যেত, আর শুনতাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে সেই উদাত্ত পাঠ। তো সকালবেলা মহালয়ার দিন ভোরবেলা আমাদের ঘুম ভাঙতো কিন্তু মহালয়ার শুনেই, কারণ আমরাও ছোটবেলা থেকে দেখে এসছি যে ভোর না হতেই মহালয়াটা চালানো হতো বাড়িতে রেডিওতে।
কখনো কখনো সেই আধো ঘুমে আধো জাগরণে আমরা মহালয়াটা শুনতাম। ভোর 4টে ঘুম থেকে কম্পিউটার অভ্যাস থাকে না, আর ওই সময় যখন স্টুডেন্টস লাইফ বলুন বা আমরা যখন পড়াশোনা করতাম তখন ন্যাচারালি আমাদের বয়স কম ছিল, আমাদের ঘুমটা বেশি ছিল। তো ইন জেনারেল এভরি টাইম আমরা দেখেছি যে মহালয়ার গান শুনেই ঘুমটা ভাঙতো। আজও আধুনিক, অতি আধুনিক এবং আমাদের নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম মহালয়া শোনে। হ্যাঁ, আমি তাদের কথা বলছি যারা প্রতিদিন রাত 2টোয় বিছানায় যায় কিংবা 9টার আগে যাদের ঘুম ভাঙে না, সেই তরুণ প্রজন্ম ওই একটা দিন যেন কিসের আকর্ষণে ঠিক ভোর 4টের সময় ওঠে। মহালয়া ভোরে ওঠা বলতে আমি একদমই আই এম নট আ মর্নিং পার্সন। আমি ভোরে উঠতে একদম পারি না। আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি। সেই দিন জানি না কি হয়, অ্যালার্মটা অন্য কোনো দিন আমার কান অবধি পৌঁছায় না, অথচ ঠিক সেই দিন আমি জানি আমায় উঠতে হবে এবং অ্যালার্মটা বাজেও এবং আমি উঠেও পড়ি কোয়াইট সারপ্রাইজিংলি। অন্য একটা মাত্রার এক্সাইটমেন্ট কাজ করে সারাক্ষণ, এবং আমি সারা রাত মোটামুটি ঘুমোচ্ছি, জাগছি, উঠছি, কখন ভোর হয়ে গেল, 4টে বেজে গেল, এই একটা এক্সাইটমেন্ট নিয়েই সারাটা রাত আমার কেটে যায়। এবং খুব মানে সেই দিনকে মাকে আর খাটনি করতে হয় না আমার পেছনে যে ওট ওট ওট, ঘুমটা এমনিই ভেঙে যায়। আমি সাধারণত সকালবেলা উঠতে পছন্দ করি না, উঠিও না, কিন্তু মহালয়ার দিন আমার এই বদ অভ্যাসটা আমার ত্যাগ করতেই হয়। আমি প্রতি বছর মহালয়ায় ভোর 3টের সময় উঠতে আশ্চর্যজনকভাবে আমার কারোর সাহায্যের প্রয়োজন হয় না বা কোনো অ্যালার্ম লাগে না। আমার মনে হয় মহালয়া শোনার জন্য আমার ভিতরে যে এক্সাইটমেন্ট, সেটাই প্রধান কারণ। অন্যান্য দিন কিন্তু বছরে অত ভোরবেলা উঠি না, বা উঠতে বললে ভীষণ বিরক্তই হয়ে যায়, অত সকালে উঠতে হবে। কিন্তু মহিষাসুর মর্দিনী সোমবার একটা অদম্য ভালোবাসার থেকেই বলবো, আবেগ থেকেই বলবো, মহালয়া সোমবার জন্য কিন্তু ওই কষ্টটা করতে হয় না। মোবাইলে বরং অ্যালার্ম দিয়ে রেখে যাতে ঘুমটা ঠিক সময় ভাঙে। এবং বেশিরভাগ বছরে যেটা আমার হয় সেটা হচ্ছে অ্যালার্ম বাজার আগেই অ্যালার্মটা বেজে গেছে কিনা এই টেনশনে ঘুমটা ভেঙে যায়। সকালবেলায় ঘড়িতে অ্যালার্ম দিয়ে সবাই মিলে মহালয়া শুনতে বসা। কারো যদি ঘুম আগে ভাঙতো, সে রেডিওর ভলিউমটা বাড়িয়ে দিয়ে যে ঘুমোচ্ছে তার কাছে এসে কানের কাছে রেডিওটি রেখে দিত। এবার মহালয়া স্তোত্র পাঠ শুনেই সবাই আস্তে আস্তে করে উঠে পড়ত। আমাদের আগের পর্বে আমরা মহিষাসুরমর্দিনী এই অনুষ্ঠানটি তৈরির ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি পর্বটি আপনার দেখা না হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে পর্বটির লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই দেখে জানাবেন আপনার কেমন লাগলো। শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের সুমধুর কণ্ঠের স্তোত্রপাঠ মহালয়ার ভোরে এক অদ্ভুত মন্ত্রমুগ্ধতা তৈরি করে, যে মন্ত্রমুগ্ধতা আমাদের মনকে দেয় এক অপার্থিব ও আধ্যাত্মিক অনুভূতি। বীরেন্দ্রা এই অনুষ্ঠানটি যখন পরিচালনা করছেন, অর্থাৎ যখন এটি রেকর্ডিং হচ্ছে, সেই রেকর্ডিংয়ের আগের মুহূর্ত দেখবার মতো। বীরেন্দ্রা ঠিক মানুষ যেভাবে শোনে মহালয়া, হ্যাঁ, পবিত্র মনে শুদ্ধাচার নিয়ে, বীরেন্দ্রা ঠিক একইভাবে সেই শুদ্ধাচার শুদ্ধ মন নিয়ে দেবীর আরাধনা যেন করছেন। উনি গঙ্গায় যেতেন ভোরবেলায়, যে গঙ্গা স্নান করে এসে স্টুডিওর ভিতরে অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করতেন, যেন দেবীর পুজো শুরু হয়ে গেছে, যেন দুর্গা পুজো 1 মাস দেরি আছে, 15 দিন দেরি আছে, তার আগেই যেন শুরু হয়ে গেল স্টুডিওর মধ্যে। ধূপ ধুনো জ্বালিয়ে অদ্ভুত একটা প্রার্থনার মন নিয়ে বীরেন্দ্রা প্রথমে আরাধনা করে নিতেন দেবী, তারপরে শুরু হতো রেকর্ডিং। মহালয়ার দিন সকালবেলা বাবা সারা ঘরে ধূপ জ্বালিয়ে মহালয়া চালিয়ে দিত। মা ঠাকুরকে ধূপ ধুনো মালা দিয়ে পুজো করে, তারপর মহালয়া আরম্ভ হয়। আমার মনে আছে আমি তখন শৈশবে, তখন মা ঠাকুমারা দেখতাম স্নান করে নিচ্ছে ভোরবেলা। আমি জানি মহালয়া আছে, তার মানে মহালয়া আছে মানে একটা অদ্ভুত বড় একটা ইভেন্ট আছে। সব ভোর হলেও আমিও উঠে যেতাম, উঠে গিয়ে দেখতাম যে মা, বাবা, দাদু, আরও যে রিলেশনস
তারা সবাই উঠে যেত ভোর ভোর, স্নান করে নিত। আমাদের সেই সময় তখন তো একটা রেডিও সকলে শোনা হতো, সকলে মিলে ওই রেডিওটাকে ঘিরে সকলে মিলে বসতাম। সবটা হয়তো বুঝতাম না তখন, বোঝে করতাম, কিন্তু এই যে সবাই মিলে থাকতাম, সবাই মিলে একটা অনুষ্ঠান শুনতো, এই ব্যাপারটাই একটা মনের মধ্যে একটা আনন্দ। আমরা একদম নিয়ম করে ছোটবেলা থেকে ভাই বোনেরা মা বাবার সঙ্গে সবাই মিলে একদম নিয়ম করে ভোরবেলায় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে মহালয়া শুনবো, এটাই ছিল প্র্যাকটিস। এর ব্যতিক্রম কোনোদিনও হয়নি। তখন ঠাকুমা বেঁচে ছিলেন, দাদু বেঁচে ছিলেন, দিদিমা বেঁচে ছিলেন। তারা খুব বেশি এক্সাইটেড থাকতেন আমাদের ভাই বোনদের নিয়ে যে শুনতে যাবেন মন্দিরে সবাই মিলে। ওই যে সবাই মিলে বাড়িতে হই হুল্লোড় করে ভাই বোনেরা খুনসুটি করে সেই প্রোগ্রাম শোনার জন্য আমরা ওই ভোরবেলায় গিয়ে সেই বাড়িতে হাজির হতাম। দেখতাম তারা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, বিশাল একখানা রেডিও, নব আছে। হ্যাঁ, ওই ছবিটা এখনো পর্যন্ত বিষ্ণুপুরে গেলে আপনারা দেখতে পাবেন, টাঙানো আছে। তো কি অদ্ভুত আকুতি নিয়ে যেন দেবীর প্রার্থনা করার জন্যই তারা যেন ভোরবেলায় সব জড়ো হয়েছে। তো এটা একটা কোথাও আবহমান কাল ধরে চলে আসছে আমাদের পারিবারিক জীবনে। মহালয়া রেডিও প্রোগ্রাম একটি বিখ্যাত প্রোগ্রাম এবং দীর্ঘ সময় ধরে এই প্রোগ্রামটি হয়ে আসছে এবং এটা ঐতিহাসিক হয়ে গেছে। আকাশবাণীর এই যে বিশেষ অধিবেশন শুরু হতো ভোর 4টের সময়, কিন্তু আকাশবাণীর প্রতিদিনের অনুষ্ঠান যে শুরু হতো সেটা সকাল 6টার সময়। আমি এই প্রসঙ্গে একটা আসছি, আকাশবাণীর প্রতিদিনের যে অধিবেশন শুরুর আগে একটা সুন্দর একটা মিউজিক দেওয়া দিত। এইটা একটা এটাও আমার কাছে বেশ নস্টালজিক ব্যাপারটা, যে আমি এখনো ওই মিউজিকটা আমার কানে এলেই আমি ভাবি সেই আকাশবাণীর অধিবেশন শুরু হচ্ছে। শরতের প্রাকৃতিক আবহাওয়া, তার সঙ্গে মহালয়া শোনা, এই দুটোই যেন আমাদের একটা সিগন্যাল হিসেবে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে মানুষের মনে, বিশেষত আমাদের বাঙালিদের মনে, যে এবার পুজো আসছে। সেই শিউলি ফুলের গন্ধ, সেই রোদ ঝলমল আকাশ, আমাদের মনকে ভীষণ উজ্জ্বল করে দেয়। পুজো এসে গেল। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি শোনার জন্য আমাদের মন ছটফট করে। তো আকাশবাণীর এই মিউজিকটা দেওয়ার পর বিশেষ অধিবেশন শুরু হতো ভোর 4টের সময় এবং মহালয়ায় শুরু হয়। আমি মহালয়াটা শুনতাম মিউজিক্যালি এনজয় করি। আমি মহালয়াটা শুনতাম তবলার ঠেকাটা শুনে, গানগুলো যখন তবলা বাজতো, তো সে আজও তাই। তো কোন গানটা কোন তালে, এটা আমার সব থেকে ছোটোবেলায় প্রিয় ছিল। তো ছোটোবেলায় প্রথমেই যখন ওই চণ্ডীপাঠের সাথে ফার্স্ট গান শুরু হতো, ইয়া চণ্ডী, যেটাই শুরু হতো, আমার কাছে ওইটা আমি আলাদা করে বলতে পারবো না কেমন লাগতো, এখনও সেটাই লাগে। অদ্ভুত ফিলিংস একটা। অনেকগুলি গানের মধ্যে আমার মনে পড়ে দুটো গান আমায় খুব নাড়া দেয় বা ইম্প্যাক্ট ফেলেছে আমার জীবনে। সে দুটো যেন আমার মননের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনেক মহালয়ার গানের মধ্যে একদম মহালয়ার শুরুতে যে গানটি আমরা শুনতে পাই সংস্কৃত স্তোত্রে, ইয়া চণ্ডী মধুকৈটবাদী, এই গান যখনই শুরু হলো তখনই আমাদের একটা ভীষণ অ্যালার্টনেস আছে, এই মহালয়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, সবাই মিলে যেন খুব দৌড়ে তাড়াহুড়ো করে এসে রেডিওর সামনে বসতে হবে। তো এইভাবে আমরা শুনতাম এবং বীরেন্দ্র কৃষ্ণের সেই অপূর্ব গলার স্তোত্র শুরু হয়ে যেত। মহালয়ার প্রথম আশ্বিনের শারদ প্রাতে বলে যখন আরম্ভ করতেন, তো এই আমার শরীরের মধ্যে শিহরণ জেগে ওঠে আজও। চণ্ডীপাঠ তো মহালয়ার মেন, এটাই তো আসল বা কী বলবো কন্টেন্ট অফ মহালয়া। আর বীরেন্দ্র কৃষ্ণ মহাতো চণ্ডীপাঠ ইজ আনপ্যারালাল। তো ওনার গলার একটা এমন একটা ভাইব্রেশন আছে যেটা পুরোটাই মনে হয় হ্যাঁ উই আর ইন দ্য পুজো। এটা তো আমি ভাবতে পারি না যে কি সুন্দর মধুর গলায় যে
উনি ওইভাবে পাঠ করতেন, সদ্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওইভাবে পাঠ করতেন চণ্ডী পাঠ। এই আমার কাছে আজও আমার মানে ভীষণ ভালো লাগে এবং শুনতে, এবং সবথেকে বড় জিনিস যে ওনার যে ভঙ্গিমা আছে, বলার যে ভঙ্গিমা, যেভাবে উনি চণ্ডী পাঠ করেছেন, যেভাবে উনি মানে তাই মুগ্ধ হয়ে যেতাম। সেটুকুই বলছি যেটা আমার ফিলিংস, যেটুকু আমি শুনেছি মহালয়া, যতবার শুনেছি। শ্লোক পাঠ তো পরে জানলাম যে ওটা নাকি চণ্ডীপাঠ, অনেক পরে, স্কুল লাইফ মানে আগে জাস্ট জানতাম ওটা একটা মন্ত্র পড়ে, আর ওই মন্ত্র পড়াটা জাস্ট মন্ত্র পড়া তো না, একটা সিগনেচার টাইপ। এখন ধরুন মিডিয়ার যুগ পাল্টে গেছে, অনেক নতুন ধরনের উপস্থাপনা হয়, কিন্তু রেডিওতে আমরা যে মহালয়া শুনেছি ছোটবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া স্তোত্র পাঠ, সে এক অনবদ্য অনুভূতি, তার যেন কোনো বিকল্প হয় না। ওর কোনো রকম প্যারালাল আমার তো মনে হয় না কেউ করতে পারবেন, এবং অনেকেই হয়তো চেষ্টা করেছেন কিন্তু ওই জিনিস পারেনি। এটা ওনার একটা আলাদা ব্যাপার ছিল, একটা এক্স ফ্যাক্টর ছিল যেগুলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মেবি আমাদের ছোটবেলা থেকে শুনে শুনে আমরা ইউজ টু দ্যাট টোন। ওই যে ছোটোবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে রেডিওটা শুনতাম, ওই যে তার সংস্কৃত পাঠ, সংস্কৃত মন্ত্র, বাংলা পাঠ, এগুলো যখন শুনতাম হয়তো ওভাবে করে মানে বা ওভাবে করে বুঝতে পারতাম না, হয়তো সব কথার মানে বুঝতে পারতাম না, সংস্কৃততে উচ্চারণ হতো, কিন্তু তবুও কিছু কিছু কথার মানে বুঝতে পারতাম। একটা অদ্ভুত ফিলিং লাগে তার পাঠের মধ্যে দিয়ে যে মধ্যে দিয়ে একটা এক্সপ্রেশন, যেন আমরা তখন তো আমরা দূরদর্শন ছিল না, আমরা ওই স্তোত্র পাঠের মধ্যে দিয়ে যেন একটা ভিজুয়ালাইজ করতে পারছি গোটা ঘটনাটা। মনে হয় যেন একদম আমার সামনে মা দুর্গার আবির্ভাব আরম্ভ করে দাদা এভরিথিং উই ক্যান ভিজুয়ালাইজ। এবং মনে হতো যে একটা ভিজুয়াল তৈরি হচ্ছে, ইমেজে আমাদের মানসে চেতনায় একটা ইমেজ তৈরি হচ্ছে। মনে হতো যে হয়তো মানে ওনার বাণীর সাথে সাথে, ওনার কণ্ঠের সাথে সাথে এই অনুভূতিটাই আমার ওই শিশু মনে তখন মনে হতো যে মা হয়তো দেবলোক থেকে কাশফুলের মধ্য দিয়ে, আমার এখনও মনে পড়ে, আমি এভাবেই ভাবতাম যে হয়তো মা কাশফুলের মধ্য দিয়ে ওই দিনই হেঁটে চলে আসছে, তার কোমল দুহাতে কাশফুল সরিয়ে, রক্তিম দুপায়ে কাশফুলের মধ্যে থেকে কাশফুল সরিয়ে সরিয়ে মা হেঁটে চলে আসছে। আমরা দেখতে পাই সেই জিনিসটা সত্যি সামথিং ইজ ডিফারেন্ট। ওই জিনিসটার কোথাও আছে বলে আমার মনে হয় না, আর কোথাও হবে বলে আমার মনে হয়। আমি চণ্ডীপাঠ করি, চণ্ডীপাঠ করার সময় মনে হয় যে বীরেন্দা কিভাবে মন্ত্রগুলি উচ্চারণ করতেন, কিভাবে তার যে ভাষ্য তিনি পাঠ করতেন, কি শক্তি দরকার, কি অদ্ভুত অনুকম্পা, কি অদ্ভুত অনুরণন আমার যে জেগে ওঠে যখন এই স্তোত্রগুলো পাঠ করি, আর ভাবি কি কঠিন, কিভাবে তিনি এই দীর্ঘ 1.5 ঘন্টা ধরে এই স্তোত্র পাঠ করতেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে উচ্চারণ, তার যে টোনাল কোয়ালিটি, তার একটা অসম্ভব রকমের এক্সপ্রেশন কথার মধ্যে বা স্তোত্র পাঠের মধ্যে, সেটা যেন আর কোনোভাবেই সম্ভব নয় উপস্থাপিত করা। অসাধারণ, একটা কথাই শুধু বলবো আমি, অসাধারণ। এইরকম চণ্ডীপাঠ আমি মানে সত্যি আমি পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনেক আমি জীবনী পড়েছি, ওনার ইয়ে করেছি। ওনার খুব অল্প বয়স থেকে নাকি উনি চণ্ডীপাঠ অভ্যস্ত ছিলেন, এবং তখন যে একটা ওনাদের যে একটা সার্কেল ছিল, আমি তো সব পড়েই আমি জেনেছি সেটা, উনি নাকি বিভিন্ন জায়গায় চণ্ডীপাঠেই যেতেন এবং স্পেশালিস্ট ছিলেন চণ্ডীপাঠে। খুব অল্প বয়সে বিভিন্ন অনুষ্ঠানে চণ্ডীপাঠ করতেন, পুজো মণ্ডপে চণ্ডীপাঠ করতেন, এর জন্যই খুব বিখ্যাত ছিলেন। এবং পরবর্তীকালে আমি দেখেছি সত্যি অসাধারণ চণ্ডীপাঠ, অসাধারণ। এক কথা ওনার প্রস্তপাঠ যেটা করেন উনি, এটা ইয়েই করা যাবে না যে ওই এক নিঃশ্বাসে একদম অত বড় একটা মানে প্রস্ত পাঠ করাটা, এটা মানে উনি এটা প্রতিভা ছাড়া হতে পারে না, উনি ছাড়া আর কোথাও কেউ পারবেন না এটা করতে। আর চণ্ডীপাঠের একটা অদ্ভুত সুর তো আছে, মানে আমি ছোটবেলায় আমার দিদাকে দেখেছি পাঁচালি করতে, তো পাঁচালির একটা সুর হয়, তো সেই একটা টিউন আছে, যেটা টিউন সুরটা, তো সেই সুরেই তো উনি পড়েছেন মন্ত্রটা, মানে উনি যে চণ্ডী পাঠ করেছেন তার মধ্যে তো নোট
নোটেশনস আছে, মানে যেগুলো সারে গামা পাধা নিশ্চয়ই ইউজেস আছে ওখানে, পুরোটাই মিউজিক্যাল শুনতে হয়। মহালয়ার অঙ্গ হিসেবে স্তোত্র পাঠ আর গানের এক অপূর্ব মেলবন্ধন আমরা দেখতে পাই। পুরো শ্লোক পাঠ পড়াটা কিন্তু একটা স্কেলে, মানে যেটা যারা ডায়লগ ডেলিভারি করে অ্যাক্টর, থিয়েটার হোক বা থিয়েটারে আমি মেনলি দেখেছি, থিয়েটারে মিউজিক করতে পেরেছি যেহেতু, তাই আমি দেখেছি তাদেরকে অনেক সময় যে ডিরেক্টর সে বলে স্কেল কমে যাচ্ছে, স্কেল বাড়াও বা স্কেল কমাও, তো ডায়লগ বলাটার একটা স্কেল, তো ওনার পুরো শ্লোক পড়াটা একটা স্কেলে। তো এটা নিয়ে কি বলবো, মানে একটা মানুষ ওইরকম ভাবে মন্ত্র পড়ছে আর সেটাও একটা স্কেল মেনটেন করে, এত মিউজিক, এবং ডায়লগ শেষ হতে হতে মিউজিক, পরের গানের মিউজিকটা শুরু হয়ে যাচ্ছে, তা কখনো মনে হচ্ছে না যে স্কেলটা আপ ডাউন, মানে এত ম্যাচ কি করে। এখন তো অটোটিউন হয়ে গেছে, সফটওয়্যার এসে গেছে, গলা উঠছে নেমে গেছে, সফটওয়্যার ঠিক করে দিতে পারে, তখন কি করে হয়েছে জাস্ট ভাবা যাচ্ছে না। তো এটা এত ভালো লাগতো যে এরপরে আর কিছু বলার থাকে না, এবং সবচেয়ে বড় কথা এবার মনে হতো পুজো আসছে। মহালয়ার যে কি চণ্ডী পাঠ, তার মন্ত্র সবই বুঝতাম না, গানগুলো ভালো লাগতো। একটা গান মহালয়ার একটা বিশেষ পার্ট, গানটা আমাদের অনেকটাই নস্টালজিক ফিলিং দেয়। এখন যখন গানগুলো শুনি মনে হয় সেই সময় পুজোয় পৌঁছে গেছি, এবং সেই সময় একটা পুজোর একটা গন্ধ, একটা আমেজ অনুভব করি। কারণ মহালয়া না শুনলে যেন বাঙালির পুজো এসেও আসে। আর মহালয়া শোনার পর ওই বাজলো তোমার আলোর বেনু অদ্ভুত একটা ওর এনে দেয়। ওই যে রেডিওর মহালয়ার বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন, এই গানটা ভোরবেলা না শুনতে পেলে মানে আমাদের শারদোৎসবের সমস্ত আনন্দটাই যেন শুরুই হতো না। যখন গানগুলো শুনি মনে হয় সেই সময় পুজোয় পৌঁছে গেছি, এবং সেই সময় একটা পুজোর একটা গন্ধ, একটা আমেজ অনুভব করি। স্পেশালি দ্যাট সং, বাজলো তোমার আলোর বেনু মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। সহজ সরল কথা, মন মাতানো সুর, আর একটা নতুন দিনের নতুন অধ্যায়ের সূচনা করার জন্যে যেন একটা আহ্বান। আহা, এ গান এখনও যখন শুনি পুজোর সময় বা পুজোর আগে পরে যখনই শুনি, মানে ওই যে একটা মহালয়ার ওই যে একটা পুজোর অনুভূতি, সেটা মনে হয় যে মা হয়তো হেঁটে মানে এসে সামনে দাঁড়িয়ে আছে। আমার তো একটা আলাদা ফিলিংস তো অনুভূতি ছিল, মানে কীরকম অনুভূতিটা যে মা তার পূর্ণ শক্তি নিয়ে সেই যে আলোর বেনু, আর সেখানে ওই সেই আলোর একটা শক্তি, সেই শক্তিটা যেন পৃথিবীর মর্তে নেমে এসেছে। আর সেই নেমে আসার জন্য মায়ের যে আরাধনা, মায়ের জন্য সবাই তাকে পুজো করবে। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি গল্প ধারিণী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো তুমি জাগো, মানে হয়তো বলতে ইচ্ছে করে এই যে পৃথিবীতে এখন এত সংকট, এই যে আমাদের এত অসুস্থ একটা পৃথিবীর মধ্যে আমরা এখন আছি, এখন বলতে ইচ্ছে করে দেবীকে যে জাগো তুমি জাগো। মহালয়ার গান নিয়ে একটা 2 বছর আগের বার তার আগের বার 2018 আমার এক কলেজের একটা বন্ধু আমাকে বললো যে তার বাবা চণ্ডীপাঠ করে, তো বললো যে এবার আমাদের পাড়ায় খুব বড় করে দুর্গা পুজো যে অ্যাসোসিয়েশন থেকে হয়, যে ক্লাবে খুব বড় করে মহালয়ার একটা অনুষ্ঠান করছে, এবং সেটা হবে মহাসপ্তমীর দিন। তো যেহেতু কলেজ ফ্রেন্ড, তো আমাকে ডেকে পাঠিয়েছিল যে তুই আমার এখানে তবলা বাজাস এই প্রোগ্রামটায়, আমাকে বলেছিল বাজাতে। এমন এমন কিছু গান আমি দেখেছি বাজাতে হয়েছে তাতে, মানে আমার মনে হয়েছে যেন যে এটা শুনতে যতটা ইজি লাগে, কাজটা করা তার অনেক বেশি কঠিন। তো
প্রত্যেকটা গান মহলায় এমনও হয়েছে যে গাইতে না পারার জন্য কিছু কম্পিটিশন বাদ দিতে হয়েছে, মানে এতটাই টাফ কিছু কিছু। তো বাকিগুলো টাফ না সেটা না, মানে মারাত্মক সব মানে বাজলো তোমার আলোর বেনু, আরো যা যা গান আছে, জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা। তো এইসব গানগুলো আমি এত ক্লোজলি, মানে যেহেতু 6-7 বার রিহার্সাল হয়েছে প্রত্যেকটা গানের সাথে বাজানো, আমি নতুন করে পুরো মহলাটাকে মনে হচ্ছিল খুব ক্লোজলি আমি ফিল করি। এবার শোনার মাঝখানে অনেক গান আমরা মাঝে মাঝে শুনে থেকেছি, ওগো তোমার আগমনীর আলু, রূপাং দেখি যাসং দেখি। সেসব গান তো খুবই মানে বলবো সাইকোলজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি ডিজাইন করা বলে আমার মনে হয় পরিস্থিতির সঙ্গে সঙ্গে। তো সত্যি কথা বলতে কি মহালয়ার গান মানে অ্যাকচুয়ালি নস্টালজিক ফিলিং বলতে যা বোঝে মহালয়ার গান শুনলে তাই মনে হয়। মিউজিকটার ব্যাপারে এটাই বলবো যে এত কঠিন, ওটা ডাইজেস্ট করার মতো ক্ষমতা নেই, আমাদের নেই। তো ওটা কি করে ওনারা করেছিলেন ওনারাই জানেন। এবং পরে আমি জানতে পারলাম যে ওখানে মানে অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে, অনেক ইনস্ট্রুমেন্ট যেগুলো অনেক ডিটেলিংয়ে গিয়ে শুনতে চাইলে তবেই বোঝা যাবে যে কী কী ইনস্ট্রুমেন্ট ওখানে ইউজ হয়েছে। এত রকম ইনস্ট্রুমেন্ট আর হারমোনিক্স, আর মানে ভাবা যাচ্ছে না যে শুধু তবলা, হারমোনিয়াম, একটা গিটার নয়, এই চেলো, ভায়োলিন, হ্যান ত্যান, সারেঙ্গি, তো এত কিছু নিয়ে একটা কাজ সেই সময় হয়েছে। তো সেই মিউজিক নিয়ে কী বলবো, জাস্ট ওটাকে শুনে যদি কিছু শেখা যায়। সেই রূপাং দিয়ে শুরু হয় তখন মন খুব খারাপ হয়ে যায়, এবার মহালয়া শেষ হয়ে যাবে। পুরো অনুষ্ঠানের শেষের দিকে যখন বীরেন্দ্র কৃষ্ণ মহাশয় নিজে অনুভূতিতে বলে গিয়ে কান্নায় ভেঙে পড়বেন, সেইটা কিন্তু একটা মহামূল্যবান মুহূর্তে ছিল আমার কাছে। মহালয় শোনার পর দেখবেন একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যে অনুভূতি যেন আমাদের মনকে করে তোলে বিকশিত। এই যে বললাম একটা ভীষণ রকমের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি হওয়া মহালয়া, এইটা আমি নিজেও অনুভব করেছি আমার জীবন দিয়ে। মহালয়াটা শোনার পরে যে অনুভূতি, সেটা একেবারেই অন্য রকম, অন্য মাত্রার একটা অনুভূতি। ইনফ্যাক্ট আমি যখন মহালয়াটা শুনি সেই মুহূর্তেও গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং সেই যে একটা আবেগ, বাঙালির দুর্গাপুজো বলতে বাঙালির যে আবেগ, সেটা কুড়ে কুড়ে যেন বেরোয়। এবং মহালয়াটা শুনলেই যেন মনে হয় যে এবার মা এসে গেছে। মহালয়া শোনার পর চোখ বন্ধ করলেই আমি চোখের সামনে যেন দেখতে পাই মা দুর্গা এসেছেন মর্তে, আগমনের সুর বাজছে, সারা মাঠ সাদা কাশফুলে ছেয়ে গেছে, পাখিরা ডাকছে, শরতের নীল আকাশ আর সাদা মেঘের মধ্যে লুকোচুরি খেলা চলছে। এবং পুজোর আবহাওয়াটা এর আগে অব্দি আমরা বুঝতে পারতাম না, কিন্তু মহালয়ার পরেই মনে হতো এবার পুজো আসছে। নাও কামস দ্য পার্ট যে আজকে থেকে আমাদের একটা পুজো ভাব আমরা ফিল করতে শুরু করলাম। বাজলো তোমার আলোর বেনি মানে পুজো শুরু হয়ে গেছে। এবারে ঠিক আছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো আসবে ধীরে ধীরে, কিন্তু বাট আমাদের মহালয়ার পরের দিন থেকেই একটা পুজোর অনুভূতি শুরু হয়ে যাবে, পুজো পুজো ভাব মনের মধ্যে চলে আসা। সেইটা যেন আমাদের এই বাজলো তোমার আলোর বেনি যেই আমরা শুনতে পেতাম যে হ্যাঁ এবার মহালয়া শেষ হয়ে গেছে, বাট এবার বাজলো তোমার আলোর বেনি মানেই পুজো শুরু হয়ে যাচ্ছে। সেই যে একটা ফিলিং, সেই যে একটা অনুভূতি, আর মাত্র কটা দিন তারপরেই ঠাকুর দেখতে যাব, মায়ের বোধন হবে, সবটাই ভীষণ আবেগ জড়িত একটা ব্যাপার। এখন বলবো অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন আর সবাই আমরা একসঙ্গে থাকি না, কিন্তু এখনো আমরা মহালয়া কিন্তু শুনি, এখনো আমরা মহালয়া শুনি, তার কোনো ব্যতিক্রম হয় না। কিন্তু মিস করি যে সবাই মিলে ভাই বোনেরা একসঙ্গে যে শুনতাম, সেই অ্যাম্বিয়েন্সটা আর নেই, সেই পরিবেশটা এখন আর নেই। কিন্তু নিজেরাও শুনি, আমার ফ্যামিলির সঙ্গে আমি এখন শুনি। এখন একটু পরিস্থিতি তো আলাদা, আমি জানি না সেই ছোটবেলার অ্যাম্বিয়েন্সটা বা পরিস্থিতিটা, সেটা আমি ভীষণ মিস করি। ওই যে সবাই মিলে বাড়িতে হই হুল্লোড় করে, ভাই বোনেরা খুনসুটি করে, খুনসুটি তো ছিলই ভীষণভাবে ভাই বোনেদের সাথে, এখন ওভাবে করে কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তবুও আমি একজন সংগঠন কর্মী, আমি দীর্ঘদিন ধরে
সংগঠনের সঙ্গে আছি, গানের সাথে আছি। তো হয়তো ওই ছোটোবেলার ভাই বোনেদের এখন আর কাছে পাই না, কর্মব্যস্ততার কারণে সবাই হয়তো এখন আর একই শহরে থাকিও না। তবে আমার সংগঠনের ভাই বোনেদের সাথে, সংগঠনের আমার সহযোদ্ধা যারা আছে, সবাই মিলে আমরা চেষ্টা করি এই দিনটা উদযাপন করার। আমরা এই মহালয়ার দিনটাতে আমরা গান শোনার, বা মহালয়ার গানের কথা কি বলবো, আমরা সবাই চেষ্টা করি এই গানগুলো ওই দিন গাওয়ার বা শোনার। আমি চাই যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা যেন আমাদের মতন এই যে অদ্ভুত একটা অপার্থিব অনুভূতি সেইটা যেন মিস না করে, তারা যেন এই অনুভূতিটা পেতে পারে। এর মধ্যে অনেক জীবনের অনেক রসাস্বাদন লুকিয়ে আছে। এই যে ফিলিংটা, এই যে অনুভূতিটা, এটা শব্দে প্রকাশ করা যায় না। আমি মহালয়া সত্যি খুবই ভালোবাসি এবং মহালয়ার একটা নিজস্ব ঐতিহ্য আছে। আর মহালয়া শোনার পর ঠিক আনন্দ, উত্তেজনা, স্মৃতিমেদুরতা সব মিলিয়ে মিশিয়ে একটা অনুভূতি হয়, যে অনুভূতি শুধু অনুভব করতে হয়, এটাকে শব্দে প্রকাশ করা যায় না। যুগের প্রবাহের সাথে সাথে রেডিওর মহিষাসুর মর্দিনী আমাদের কাছে ফিরে এসছে নানান রূপে, কিন্তু তারপরেও রেডিওর সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর চাহিদা রয়েছে একই রকম। তারপরে তো আমরা আস্তে আস্তে দূরদর্শনেও সেটা ভিজুয়ালাইজেশনটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম, যে যদি আমরা সেটাকে চোখে দেখতে চাই তাহলে কেমন হতে পারে তার উপস্থাপনা। কিন্তু আমি বলবো যে আমরা যে রেডিওতে শুনেছি সেটার যেন কোনো তুলনা হয় না। ওল্ড ইজ অলওয়েজ গুড, তার ইম্প্যাক্টটাই যেন আলাদা। বিগত 40 বছর ধরে আমি রেডিও রিপেয়ারিংয়ের কাজ করে আসছি। তখন মহালয়ার আগের দিন পর্যন্ত যেভাবে রেডিওর চাহিদা ছিল, সেই তুলনায় এখন চাহিদা একটু কমেছে ঠিকই, তার অনেকগুলো কারণ আছে। যে এখন মোবাইলে জিনিসটা পাওয়া যায়, বা FM ব্যান্ড চালু হওয়ার ফলে রেডিওর মিডিয়াম ওয়েভের পরিবর্তে FM ব্যান্ডটা চালু হওয়ার ফলে FMও এই জিনিসটা পাওয়া যাচ্ছে, যার ফলে এই চাহিদাটা একটু ভাগ হয়ে গেছে এইসব ব্যাপারে। কিন্তু চাহিদা, মহালয়া শোনার যে চাহিদা মানুষের, সেটা কিন্তু একই রয়েছে আমার মনে হয় অন্তত। কারণ আমি এখনও পর্যন্ত যে পরিমাণে রেডিও সার্ভিস করি, তাতে মনে হয় না যে মানুষের এতে চাহিদা কিছু কমেছে। আশা বা সেই যে মানে একটা উত্তেজনা, মহালয়া শুনবো সেই ভাবটা কিন্তু এখনও রয়েছে। কারণ যতই আমরা নতুনত্বের দিকে ঝুঁকি না কেন, নতুন নতুন মহালয়ার গান টান শুনছি, নতুনভাবে বিগ FM তাকে চালু করছি, কিন্তু বীরেন ভদ্রের যে মহালয়ার প্রচলনটা, সেটা এখনও পর্যন্ত একইভাবে চাহিদা মানুষের মনে রয়ে গেছে আমার তো মনে হচ্ছে। তাতে আমার খুব একটা অসুবিধা হয়নি, কারণ রেডিও রিপেয়ারিংয়ের চাহিদা এখনও যথেষ্ট পরিমাণে আছে। আর সেই তুলনায় FMও এখানে এসছে, FMও রেডিওরই একটা পার্ট, অর্থাৎ বোঝা যাচ্ছে যে চাহিদা ঠিকই রয়েছে। আমি মনে করি যে শান্তিটা রেডিওতে মহালয়া শুনলে পাওয়া যায়, সেই শান্তিটা অন্য কোথাও শুনলে পাওয়া যায় না। আর এই মহালয়া এতদিন পরেও রেডিওতে শোনার যে মহালয়া, এত কিছু এখন আধুনিক গণমাধ্যম, ফেসবুক, ইন্টারনেটে সবসময় আমরা দেখতে পাচ্ছি, ইউটিউবে আছে, কিন্তু তা সত্ত্বেও রেডিওতে যে মহালয়া শোনা, তার আকর্ষণ যেন একটা অন্যরকম আজও বাঙালি। আমরা এখন অনেক ধরনেরই মাধ্যমে বলুন, এখন ক্যাসেটও পাওয়া যায়, সিডিও পাওয়া যায় আলাদা করে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেরও আলাদা সিডি এখন পাওয়া যায়। মানে যদি কেউ, এখন সবটাই কমার্শিয়ালাইজ হয়ে গেছে, যদি কেউ ধরুন পার্টিকুলারলি মহালয়ার সকালে মহালয়া শোনাটা মিস করে, তাহলে অ্যাটলিস্ট সে যেন সিডিতে চালিয়ে পরে শুনে নিতে পারে। আমাদের ছোটবেলায় এই সুযোগটা ছিল না, সিডি পাওয়া যেত না। আমরা মিস করলে মানেই তোমার মিস হয়ে গেল, তুমি আর কিছু শুনতে পেলে না। ব্যাস, ওই দিন সকালে ওই নির্দিষ্ট সময়তেই মহালয়া হবে, সম্প্রচারণ রেডিওতে হবে বা দূরদর্শনে হবে। সেইটা যদি একবার মিস করে ফেলো তাহলে তুমি আর শুনতে পেলে না। সেইটা আমাদের বড্ড টেনশন কাজ করতো, যে একবার মিস করে ফেললে আর তো শুনতে পাবো না, আর মহালয়া না শুনলে সেই পুজোর অনুভূতিটাও আমাদের তৈরি হবে না। আমার মনে হয় আমি শুধু নয়, আজও আপামর বাঙালি আজকের এই মহালয়া অনুষ্ঠানের প্রতি অত্যন্ত আকর্ষণ বোধ করে। শুধু তাই না, আমি তো বোধহয় 3rd জেনারেশন আমি চলছি। আমার দাদুকে আমি দেখেছি
আমার বাবাকে দেখেছি, আমাকে দেখছি, এবং আমি এটাকে বলতে পারি যে আমার ছেলেরাও আজকে মহালয়ে শুনতেও ভালো লাগে, ওদের শোনে ওরা যে, সুতরাং দেখছি জেনারেশন আফটার জেনারেশন এই অনুষ্ঠানটার প্রতি একটা আলাদা আকর্ষণ নিয়ে আছে, ভালো লাগে ওদের মধ্যে, সবার মধ্যে ভালো লাগে। বহু পুরনো একটা প্রোডাকশান আকাশবাণী। এবার বাঙালি হিসেবে আমি চাইবো যে আমার পরবর্তী প্রজন্ম, বিশেষ করে আমার যে সন্তান, আমার মেয়েকেও আমি মহালয়া শোনাবো, নিশ্চয়ই শোনাবো, এবং আমরা যে অনুভূতি গ্রহণ করেছি মহালয়া শুনে, আমার মেয়েও যেন সেই অনুভূতি পেতে পারে। সে খুবই ছোট এখন, তবুও আমায় জিজ্ঞাসা করছিল যে মা মহালয়া মানে কি। আমি বললাম যে আমি তোমাকে বুঝিয়ে বলবো, আর এই মহালয়াতে তোমাকে দেখবে আমি মহালয়া শোনাবো। আস্তে আস্তে আমি মেয়েকেও সেই অনুভূতি দিতে চাইবো যে অনুভূতি আমরা ছোটবেলা থেকে পেয়ে এসেছি। একটা নস্টালজিয়া, ভীষণ রকম নস্টালজিয়াতে ভুগি এখনো, স্টিল মহালয়া স্তোত্র পাঠ শুনলেই অদ্ভুত নস্টালজিয়া কাজ করে মনের মধ্যে। আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এই নস্টালজিয়া থেকে বঞ্চিত হবেন না। সত্যি এই অনুষ্ঠানটির আবেদন এতটাই জোরালো আমাদের কাছে, এবং দুর্গাপূজার শুরুর সংকেত হিসেবে এই অনুষ্ঠানটি আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবেই জড়িয়ে গেছে যে কোনো বছর যদি দুর্গাপুজোর আগে মহালয়া না শোনা হয় তাহলে কেমন যেন একটা মনে হয় যে পুজোটাই যেন অসম্পূর্ণ থেকে গেল। মহালয়ার অনুপস্থিতিতে কেউ যদি মহালয়া আমরা না শুনে থাকি, তাহলে কিন্তু সেই অনুভূতিটা তৈরি হবে না যে সামনে আমাদের পুজো এসে গেছে। সত্যি আমার মনে হয় কোনোবার এরকম হয়েছে, এক দুবার, একবারও হয়নি বললে ভুল বলা হবে, যে শুনতে মিস করে গেছি। সেটা সেইবার কিন্তু দেখেছি মহালয়া শুনিনি, একটা আমার নিজের মনে হয়েছে, হয়তো তাই নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে শোনা হলো না, পুজোটা কিন্তু একটা কোনোভাবে ইনকমপ্লিট। মহালয়া না শুনলে পুজোটা ইনকমপ্লিট। দেশ কাল জাতির গণ্ডি পার করে এই অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে হয়ে উঠেছে সার্বজনীন। শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই নয়, বিদেশেও সমাদৃত হয়েছে এই অনুষ্ঠানটি। আর মহালয়া শোনার অভিজ্ঞতাগুলি, সেগুলিও এক একটি যেন স্মৃতিপটে বাঁধিয়ে রাখার মতন অভিজ্ঞতা। শুনে নেব সেরকমই কিছু অভিজ্ঞতার কথা। 2017 সালে আমি আকাশবাণীতে চাকরি পাই জুলাই মাসে, এবং মহিষাসুর মর্দিনী ঠিক পরেই মহালয়ার মানে পুজোর সময় আর কি। তো আমার ডিউটি পড়েছিল, মানে ওভারনাইট ডিউটি ছিল আমার, এবং আমি যদিও বিবিধ ভারতীতে চাকরি করতাম, কিন্তু পাশের ঘরই হচ্ছে FM কলকাতা ক বা খ, যেগুলো এখন গীতাঞ্জলি মৈত্রী নাম হয়ে গেছে। তো সেখান থেকে তো মহিষাসুর মর্দিনী টেলিকাস্ট হবে। তো আমার সেই মহিষাসুর মর্দিনী টেলিকাস্ট যেদিন হবে মহালয়া, তার আগের দিন ওভারনাইট, মানে আগের দিন রাত থেকে পরদিন সকাল 9টা অবধি আমার ডিউটি আছে। তো আমার তো ভীষণই একটা আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে যে মানে জীবন ধন্য হওয়ার মতো, যে বাড়ি থেকে হয়তো লাইভ প্রোগ্রাম খুব একটা হয়নি বা হয়নি, আমি এটা সঠিক জানি না, কিন্তু ওই বাড়িতে তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কাজ করেছেন, সেই বাড়িতে তার ওই রকম একটি কালজয়ী অনুষ্ঠান প্রচারিত হবে, সম্প্রচারিত হবে, সেটা আমি ওইখানে বসে শোনার সুযোগ পাবো। এই একটা অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন হব ধরেই নিয়েছিলাম আগের থেকে। তো সেইটা ধরে নিয়েই সেদিন গেলাম, এবং যেটা দেখলাম যে বড় বড় নামকরা যারা অ্যানাউন্সার্স বা যারা ডিউটি অফিসার, যারা অফিসের মধ্যে বসে অনুষ্ঠানটা ঠিক যাচ্ছে কিনা দেখেন, যারা অন্যান্য বছর হয়তো মানে তাদের আমি কখনো অন্যান্য বছর ওইভাবে ভয় পেয়ে থাকতে দেখিনি। ঠিক ভয়ও না, তটস্থ বলবো, যে সকলে হচ্ছে কাল মহালয়া যেন ঠিক সময় মতো হয়, যেন একটা সব ঠিক মতো হয়। এই যে একটা সবসময় কি বলবো, একটা ত্রাস। এই লিজেন্ডারি প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি আমি। প্রত্যেক বছরই রেডিও এই ভোরে আসার আগে দেখেছি যে আমাদের আধিকারিকরা কে কোন ঘোষক থাকবে, কে কিভাবে বাজাবে, অ্যানাউন্সাররা কিভাবে আসবে, এই সমস্ত একটা বিশাল আয়োজন এখনো হয়। যে আসলে এটা তো একটা ইতিহাস, ইতিহাস তো বদল হয় না, ইতিহাস তো চলে আসে আবহমান কাল ধরে, সেইটার ধারা যেন কোথাও একটু ক্ষুণ্ণ না হয়। এই যে একটা পুজো, এই যে একটা উৎসবকে কেন্দ্র করে একটা গানের আবৃত্তির আলেখ্যর একটা পুজো অর্পণ করা, এইটা নিয়ে সবাই কতটা সিনসিয়ার আমি দেখেছিলাম। এবং আমার মনে আছে সারাটা রাত তারা প্রায় ঘুমোলেন না। আমরা মাঝে কিছুটা সময় ঘুমোতে পারতাম, কিন্তু তাদের সেদিন চোখে কোনো ঘুম নেই, কারণ পরদিন সকালবেলা মহিষাসুর মর্দিনী টেলিকাস্ট হবে।
পরবর্তী ক্ষেত্রে ম্যাগনেটিক টেপ এলো এবং যতদূর মনে হয় 1978 কি তারও পরে ম্যাগনেটিক টেপের মাধ্যমে এই সমগ্র অনুষ্ঠানটিকে রেকর্ডিং করা হতো। এবং যখন শুরু হলো আমার ওটা দেখে তো একটা অন্যরকম উন্মাদনা হচ্ছিল, অন্যরকম ফিলিংস হচ্ছিল ঠিকই, কিন্তু যখন অনুষ্ঠানটি শুরু হলো সেই বছর একটি পূর্ণ রেকর্ডিং বেজেছিল, যেখানে রিয়া চান্ডি গানে নয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মুখে বলেন, সত্যের মতো করে উনিই গানটা যেন অ্যাজ সুরে করেন। আমার মনে হচ্ছে আরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা, তবে কি উনি মানে উপস্থাপনার জায়গায় মানে উনি কি তাহলে শুরুটা বলছেন, মানে কি হচ্ছে বুঝতে পারছি না, ওই গাচান্ডি সুরটা তো পেলাম না, তাহলে কি হলো? কিন্তু যেটা পাচ্ছি সেটা তো অসাধারণ একটা জিনিস পাচ্ছি। মানে সত্যি কথা বলতে মানে এখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যে সে যে কি অভিজ্ঞতা, সে যে কি অসাধারণ অনুভূতি, আকাশবাণী ভবনে বসে ওই জিনিস শোনা কানে, সেটা সত্যি জীবনের একটা বড় পাওয়া। এবং একটু একটু করে যখন অনুষ্ঠানটা এগোচ্ছে, বিশেষ করে আহাং রুদ্রে গানটা যখন হচ্ছে বা এইরকম কোরাসগুলো হচ্ছে, কি অসাধারণ হারমোনি, মানে মেয়েদের ভয়েস ছেলেদের ভয়েসের যে হারমোনি কোন পর্যায়ে যেতে পারে। একটি মাইকে নাকি তখন রেকর্ডিং হতো, একটি মাইকে অনুষ্ঠান গাওয়া করা হতো, সেইখানে দাঁড়িয়ে কি পরিমাণ রিহার্স থাকলে পরে, কি পরিমাণ নিষ্ঠা থাকলে ওই রকম পরিমাণের অনুষ্ঠান করা যায়। লাইভ রেকর্ডিংয়ের যে কি আনন্দ, কি আমেজ, সেটা শুনে ছুঁয়ে যাচ্ছিল বলবো। এবং রেকর্ডিং করে একই সাথে রিলে করে, যেমন আপনারা সংবাদ শোনেন রিলে করে, সেই রিলে করে মহিষাসুরমর্দিনী তথা মহালয়াকে বিভিন্ন রাজ্যে, অর্থাৎ আমাদের যে সংলগ্ন রাজ্য যেগুলি রয়েছে, উড়িষ্যা, একসময় আমি কটকে ছিলাম এবং আমি অভিভূত হয়েছিলাম যে পুজোর সময় ছিলাম যে কটক স্টেশন থেকে মহালয়া বাজছে এবং ভক্তি মানুষের, শুধু উড়িষ্যা নয়, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ থেকেও এই অনুষ্ঠান শোনা যেত এবং এত চিঠি আসতো। আমি পরবর্তী সময়ে প্রায় ধরুন 1987-88 সালে একটি রেডিও প্রোগ্রাম করতাম, এত চিঠি আসতো এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে যে মানুষ অভিভূত হয়ে যেত, অভিভূত হয়েই লিখত। বিশ্বের দরবারে সমাদৃত এই অনুষ্ঠানটি রেখে যায় কিছু স্মৃতি, সুখ স্মৃতি। তখন আমার মনে আছে আমি আর একটা করতাম, আমাদের বাড়িতে যে রেডিওটা ছিল সেই রেডিওটায় তখনকার দিনে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 এরকম সব সিস্টেম ছিল। তো আমি দেখতাম যে কলকাতার অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার আমি সবাই চলে গেল, সকাল হয়ে গেল, কিন্তু আমি না, আমার নেশা তখন গৌহাটি ইয়ে থেকে রেডিও স্টেশন থেকে ঠিক একই জিনিস, এই জিনিসটা তখন হয়তো চালু হয়েছে। আমি ওই ব্যান্ড খুঁজে আবার শুনতাম ওই গৌহাটি থেকে যেটা চালু হচ্ছে, গৌহাটি রেডিও থেকে। এই ঘুরে আমি দেখতাম, মানে বেশ ভালো, আগরতলা রেডিও স্টেশন থেকে প্রচারিত হতো। তো সব এই বাংলা, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠি আমার কানে বাজতো, আমি শুনতাম। এই মহালয়াকে ভারতের বাইরে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তখনকার দিনে ICCR, ভারত সরকারের একটি সংস্থা, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ কালচারাল অ্যাফেয়ার, তো এই ICCR এর মাধ্যমে ম্যাগনেটিক টেপ করে এই মহালয়ার অনুষ্ঠানটিকে, সমগ্র অনুষ্ঠানটিকে বিদেশে ডিসপ্যাচ করা হয়েছিল এবং আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, বোস্টন এবং জার্মান, ফ্রান্স, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি জায়গায়, বিভিন্ন দেশে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলি রয়েছে, তথা পৃথিবীর মানুষও এই মহালয়াটিকে একটি অদ্ভুত নজিরবিহীন অনুষ্ঠান হিসেবে ধরে নিয়েছে। আর তাই আমার মনে হয় এই মহালয়া যেন কেমন ভাবে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের ঊর্ধ্বে উঠে আপামর বাঙালির একটা উৎসবে পরিণত হয়েছে, যে উৎসব একটা সার্বজনীনতার বার্তা নিয়ে আসে। আজ এই পারস্পরিক বিদ্বেষ, অবিশ্বাস, ঘৃণার বাতাবরণে বড় বেশি করে এর প্রাসঙ্গিকতা মনে হয়। অর্থাৎ প্রত্যেকটা ভারতবাসীর বুকের মধ্যে
মহালয়া যে সন্তর্পণে এই মহিষাসুর মর্দিনী যে সন্তর্পণে ঢুকে পড়েছে, ভক্তি রসে পরিপূর্ণ। স্বামীজি বলেছিলেন যে ভারতবর্ষ ধর্মের দেশ এবং ধর্ম নিরপেক্ষতা যে এর একটা বড় উদাহরণ, সেটা আমরা প্রমাণ পেয়েছিলাম। এই গানগুলোর ইম্প্যাক্ট আর মহলার ইম্প্যাক্ট আমাদের জীবনে কতটা ছিল এবং এখনো আছে আমি জানি না এখনকার প্রজন্ম ঠিক এইভাবে অনুভব করে কিনা, কিন্তু আমি চাইছিলাম যে এখনকার প্রজন্মরাও যেন এই অনুভূতি থেকে বঞ্চিত না হয়। এটা একটা অনন্য সাধারণ মানুষের জীবনে অনুভূতি, যেটা মানুষ চেরিশ করে এবং আজীবন তার এই অনুভূতি থেকে যায় এবং সে স্মৃতিচারণা করবে। যখন আরও বয়স হয়ে যাবে, মানুষের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাবে, কিন্তু মহালয়ার স্মৃতিচারণাটা যেন একটা পার্মানেন্ট আমাদের মনের মনিক কোঠায় একদম পার্মানেন্ট হয়ে থেকে যায়। এটা কোনোদিনও ভুলবার না, এটা কোনো দিনই আমরা বিস্মৃত হতে পারবো না। এবং যখনই আমরা এটাকে চেরিশ করবো, আবার আমরা নতুন করে মনে করব, সেটা কিন্তু সবসময় আমাদের সুখস্মৃতি। মহালয়ার স্মৃতি সবসময় আমাদের মনে আনন্দের উদ্রেক করে, সুখস্মৃতি এনে দেয়। প্রাচীনকাল থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত প্রকৃতির সাথে সম্পর্কিত। রচিত হয়েছিল এমন কিছু রাগ রাগিনী যার মধ্যে ঋতু বৈচিত্র্যের ছাপ ধরা পড়ে। এমন একটি রাগ হলো মালকোষ, যে রাগটি শরতের মাধুর্যকে বহন করে নিয়ে আসে। এই মালকোষ সহ বিভিন্ন রাগের উপস্থিতি দেখা যায় মহিষাসুর মর্দিনী এই অনুষ্ঠানটিতে। তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রাকৃতিক নির্যাস তা যেন প্রকৃতির মধ্যেও ধরা পড়ে এই মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটিতে। তা সে হিমালয়ের বুকে, হিমালয়ের কোলে একটি সুন্দর ছোট্ট গ্রাম হোক বা ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা নদীর কোলে সুন্দরবন। 1983 সালে আমি কালেক্টর করেছিলাম, সেটা মহালয়ার মধ্যে করেছিল এবং আমরা একটা রেডিও নিয়ে গেছিলাম যে মহালয়া তো মিস করতে পারি, ওটা তো শুনতেই হবে, যত যেখানেই যাই না কেন মহালয়া আগে। তো যখন মহালয়া শুনছি, আমরা মনে আছে যে হিলটপ হোটেলে নিয়ে উঠেছিলাম এবং এই হিলটপ হোটেলের আরেকটা বিশেষত্ব, পাশেই ছিল রবীন্দ্রনাথ যখন কালিম্পংয়ে যেতেন, যে বাড়িটায় থাকতেন, এটা হিলটপ হোটেলের কাছাকাছিই ছিল। এটা একটা আলাদা আকর্ষণ ছিল। তো যাই হোক, সেই দিন সকালবেলা উঠেছি, উঠে মহালয়া চালিয়েছি। ভয় ছিল আগে যে ওখানে যাবে তো মহালয়াটা ঠিকঠাক, কিন্তু গেল খুব সুন্দর করে আকাশ বাতাস কাঁপিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই শুরু হয়ে গেল সেই স্তোত্র পাঠ। এবং ওখানে মখমলের মতো সবুজ ঘাস, সেই ঘাসের উপর দিয়ে হাঁটছি, রেডিও হাতে আর গান শুনছি। হঠাৎ আকাশ দেখলাম এবং দেখলাম কাঞ্চনজঙ্ঘা, তার পুরোটা রূপ নিয়ে কাঞ্চনজঙ্ঘা বিরাজমান। এত ভালো লেগেছিল, মানে এটা একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করেছিল। উপরে কাঞ্চনজঙ্ঘা, নিচে সবুজ ঘাস, তার উপরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ। এই যে এটা আমাকে পুরো মন্ত্রমুগ্ধ করে রেখেছিল এবং অনেকদিন হয়ে গেল, 1983 তো অনেকদিন আগের ঘটনা, কিন্তু এখনো মনে হয় সেদিনের ঘটনা। যতদিন বাঁচবো ওই ঘটনাটা মনে হয়। মহালয়া তো রোজ রোজ শোনার জিনিস নয়, আর ভালো লাগে না রোজ শুনতে, বছরে একবারই ভালো লাগে। তো সেই মহালয়া অনেকদিন ধরে শুনে আসছি, এখনো শুনছি, যতদিন বেঁচে থাকবো ততদিনই শুনবো, এটা তো মনেই হয়। আমাদের সুন্দরবনের আবাদভূমিতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কাশফুল আমরা কিন্তু খুব একটা দেখতাম না। কাশফুল কমই হতো, ওখানে কমই হয়। ওখানে সবুজ ধান ক্ষেত, আর সেই ধান ক্ষেতের উপর দিয়ে রামধনুর, বিকালে একটা রামধনুর সেই চক্রাকার একটা পরিষ্কার রামধনু আমরা দেখতে পেতাম নদীর রাস্তা থেকে, এবং দেখতে পেতামই মহালয়ার আগের দিন বা পরের দিন বা 2-4 দিন পরে রামধনু আমরা দেখতে পেতাম পরিষ্কার আকাশে। খড়ের ঘর সব, তার মাথার উপর দিয়ে এক গ্রাম থেকে আর এক গ্রামের উপর দিয়ে একটা চক্রাকার রামধনু, 7 রং পরিষ্কার নীল আকাশের বুকে। এটা হচ্ছে আমরা দেখতাম পূর্বের আকাশে, পশ্চিম দিক থেকে আমরা তাকাতাম, পূর্বের আকাশে দেখতে পেতাম। আর পশ্চিম দিকের আকাশ অদ্ভুত রঙিন, সেই রং খেলা করতো নদীর জলের বুকে। আর ওদিকে সবুজ ধান ক্ষেত। এই ছিল আমাদের বিকাল
মহালয়ার দিন থেকে আমাদের উৎসব শুরু। তারপর গুনতে শুরু করতাম কবে আমাদের ছুটি পড়বে, আর কদিন আছে আর কদিন আছে এরকম। এবং প্রতি বিকেলেই প্রায় আমরা ওই টিপলিঘেরি বাজার, লাক্সবাগান বাজার আর কাকমারি বাজার, এই তিনটে বাজার মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখে আসতাম যে কতটা প্রতিমা এগুলো এবং কোন জায়গাতে কি আইডিয়া এবার হচ্ছে পূজার। গ্রামের দিকের মানুষ তো ভালোভাবেই সেটা দেখেন, কাশফুল, নীলকণ্ঠ পাখিও দেখা যায়। শহরের নাগরিক জীবনেও পুজো এসে যায় ওই মহালয়ার ভোরে, মহালয়া শোনার পরে। আমরা মনে করি হ্যাঁ আজকে ছুটির দিন, আজ আমরা সারাদিন এনজয় করবো, আমরা সারাদিন এখন থেকেই পুজোটাকে উপভোগ করবো। এবং অদ্ভুত একটা ব্যাপার দেখবেন, যখন যে দিনটা মহালয়া হয় আর কি, সেই দিনটা আকাশ এমন মানে ক্লিন থাকে এবং ঠিক সেই পেঁচা তুলো দেখা যায় আকাশে, সূর্যটা অনেকটা সফট থাকে, সেরকম গরম থাকে না, একটা অন্যরকম অনুভব হয়। তো মহালয়া শোনার পর থেকে আমরা উঠে পড়লাম, আমরা ফ্রেশ হয়ে গেলাম, আমরা অন্যরকম খাওয়া দাওয়া হলো, বাড়িতে ভালো রান্না হতো। মহালয়ার দিনে ছুটির আমেজ থাকতো, বাবা তর্পণ করতেন। হ্যাঁ, আমরা গঙ্গার ঘাটে যেতাম, গঙ্গার ঘাটে গিয়ে আমরা দেখতাম ভিড় হতো, এটা অন্যরকম অনুভব হতো এবং যেটা কিনা এখন আমার মনে হয় মিসিং, স্পেশালি ইন দিস ইয়ার। মহালয়া মানে বোধহয় স্মৃতি তর্পণ, যারা চলে গেছে তাদের কথা মনে করা। শারদোৎসবের দিনে আমরা তো শারদোৎসব আনন্দোৎসবের দিনে যাচ্ছি, আনন্দ শুরুর আগে মহালয়া যেন সেই স্মৃতি তর্পণ, যাদের হারিয়েছি তাদের কথা মনে করা। মহালয়ার দিনটা যেরকম আনন্দও লাগে, সেরকম আবার একটু মন খারাপও হয় ছোটবেলার কথা ভেবে। নানান স্মৃতিতে মাখা মহালয়ার ভোর আসে প্রতি বছর, রেখে যায় আগমনের বার্তা, রেখে যায় শারদীয়ার শুভেচ্ছা। তখনকার দিনে অনেক বই প্রকাশিত হতো এবং ডিজিটাল মিডিয়া তো ছিল না, তো আমরা বই পেতাম, সবসময় বই উপহার দেওয়া হতো, বই উপহার পাওয়া হতো, বই পড়ার চলটাও ওই জন্য বেশি ছিল। এবং আমাদের মতো কত ছেলের বাড়িতে যে নিজেদের লাইব্রেরি ছিল এবং আমাদের সেই তথাকথিত লাইব্রেরি খেলা বন্ধু বান্ধবের সঙ্গে, তার তো লেখা জোগা নেই। তো বাবা কি করবেন, ওই পুজো সংখ্যার বইগুলো কিনে নিয়ে আসবেন, সেটা বেশ কিছুদিন আগে থেকে তার সুবিধে অনুযায়ী যখন অফিস থেকে ফিরবেন সেই সময় আনবেন। এইরকম বাবার আর মায়ের জন্য ছিল দেশ আনন্দবাজার পত্রিকা, মাসিরা যখন এসে থাকতেন তাদের জন্য লুকিয়ে চুরিয়ে সিনেমা জগৎ নামে একটা পত্রিকা আসতো, সেসব আমাদের ধরা ছোঁয়ার বাইরে, ওপরে তাকে তোলা থাকতো। আর আমার আর ভাইয়ের জন্য আসতো দেব সাহিত্য কুটিরের শারদীয় সংখ্যা, কিশোর ভারতী, আনন্দমেলা, এইরকম আরো কতগুলো বই। বইগুলো আনবার পর থেকে বাবা তুলে রাখতেন সব ওপরে তাকে, কথা ছিল এখন হাত দেবে না, ঠিক দিনে ঠিক সময়টা পেরে দেওয়া হবে, এখন মন দিয়ে পড়াশুনো করো। কারণ বাবা জানতেন বইগুলো ছেলেদের হাতে পড়লে ওরা পড়াশুনো একদম ফেলে রেখে দিয়ে বইয়ের মধ্যে ডুবে যাবে। তা সে নিয়ম ছিল, মহালয়ার দিন সকালবেলায় জলখাবার খেয়ে আমরা বাবার কাছে যাব দুই ভাই মিলে। বাবা সেই পবিত্র গ্রন্থের মতো বইগুলোকে ওপরের তাক থেকে নামিয়ে আমাদের দুই ভাইকে দেবেন, আর সেই বইগুলো তখন আমরা দুই ভাই মিলে কাড়াকাড়ি করে পড়বো, কাড়াকাড়ি করে দেখবো। প্রথমেই তো পাতা ফ্লিপ করতে করতে যাওয়া, কোন পাতায় কি ছবি, কোথায় কি আছে, নতুন বইয়ের বন্ধ নেওয়া, তার তো একটা অসাধারণ অনুভূতি। তারপর বিখ্যাত সমস্ত রেখাচিত্রীদের আঁকা ছবি, সেইগুলোর মধ্যে মশগুল হয়ে যাওয়া। তারপরে দুই ভাই মিলে একটা মোটামুটি লটারি করে নেওয়া, কে কোনটা আগে পড়বে। সেই অনুভূতিটা আজকের দিনে তো আমি পাই না, আর সেটা আমার কাছে মহালয়া বলতে একটা অবিচ্ছেদ্য স্মৃতির ব্যাপার হয়ে আছে। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা সব থেকে যেটা হয় যে মহালয়া হওয়া মানে আমাদের হয়ে যেত ক্যাপ ফাটানো শুরু মহালয়া থেকে। যখন ক্যাপ ফাটাতাম মহালয়ার দিন থেকে ক্যাপ বন্ধু কেনা আর ফাটানো শুরু হয়ে যেত, পাড়ায় চোর পুলিশ খেলতাম, আর পুরো সপ্তমী অষ্টমী নবমী দশমী মণ্ডপের এদিকেই ঘুরে বেড়াতাম সবাই। এখন তারা আর কেউ নেই, বন্ধুরা যে যার দাঁড়িয়ে আসবে, এখন কিছু হয় না। তাই পুজো ঠাকুর দেখতে যাওয়া আমি অর্ধেক মানে মনে হয় এই 9-10 অবধি জীবনে ঠাকুর দেখতে যাই। পুজো মানে খালি ক্যাব বন্ধু,
একটা ভালো জামা কাপড় পরে ক্যাব বন্ধু ফাটানো, গেমে চালানো দিতাম, ভালো জামা কাপড় খারাপ হয়ে যেত, আর খালি ক্যাব বন্ধু ফাটানো, ওটা একটা বিশাল ব্যাপার। দুর্গাপুজোয় ক্যাব ফাটানো বিশাল নস্টালজিক লাগে, এখন কাউকে দেখিও না ফাটাতে, এটা আরও খারাপ লাগে। মহালয়া শোনার পরেই সকাল সকাল আমরা চলে যেতাম আমাদের স্কুলে। সেখানে গিয়ে আমরা আমাদের সেই আনন্দবাজারের যে দোকান হবে সেই দোকান তৈরি করার প্রস্তুতি নিতে শুরু করতাম। সেই দোকান বানানোর জন্য বাড়ির থেকে বেড কাভার, মায়ের শাড়ি, তারপর আমাদের স্কুলের যে গ্রিলের বেড়াগুলো ছিল সেগুলোকে টেনে এনে আমরা এক একটা ছোট্ট ছোট্ট দোকান তৈরি করে ফেলতাম। আর সন্ধেবেলায় সেই জমজমাট মেলায় আমাদের হাতের তৈরি খাবার, নানা রকম হাতের কাজ সেগুলো বিক্রি হতো। ঠাকুরমার মুখে একটা গানের কথা শুনতাম এই দিনে, ওই দিন থেকে আলোচনা শুরু হতো। উনি খুব বলতেন, এই গানটা আমাদের মুখে মুখে ঘুরতো তখন। শ্যামল মাটির নিড়ে হিমালয় আসে ফিরে, সাথে লয়ে প্রিয়তনয়ারে, বলে রানী গিরিরানী এনেছি উমারে আমি, ধরো ধরো তোমারও উমারে। মেনকা অবাক মনে চেয়ে আছে উমা পানে, এ তো নয় কিশোরী বালিকা, দশপ্রহরণধারী মেয়ে মোর সংসারী, ত্রিনয়নে জলে যেন শিখা। আমার ঠাকুরমা বলতেন এই গানটার কথা। সবার জন্য শুভকামনা, সবার প্রতি মহালয়ার শুভেচ্ছা। আর এপার বাংলা ওপার বাংলা সকল বাঙালির প্রতি মানে পুজো তো চলেই আসলো, তো সকলের সুস্থতা কামনা করছি। আমরা সকলে মিলে দেবীর কাছে এটাই চাওয়া যে মহালয়ার দিনটা যেন আমাদের সকলের ভালো কাটে, সমস্ত পুজো এবং পুজো পরবর্তী সমস্ত দিনগুলো, সমস্ত বছরগুলো যেন আমরা সবাই ভালোভাবে থাকতে পারি, সবার ভালো কাটুক এই কামনায়। সকলকে মহালয়ার শুভেচ্ছা জানাই। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। সবাই খুব ভালো থাকুন। শুভ শারদীয়া।